Hello, Assalamu alaikum. My dear students, how are you? I am fine. Today I'll discuss the chapter 7 of your physics books. The chapter name is Waves and Sound. I have written something. Please attention and look at the board. আমি গত ক্লাসে ওয়েভ অ্যান্ড সাউন্ডের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ওয়েভ অ্যান্ড সাউন্ডের কিছু টপিক নিয়ে আলোচনা করব। অবশ্যই সবাই মনোযোগ দিবা। আমি এখানে তিনটা ফর্মুলা লিখে রেখেছি। এক নম্বর ফর্মুলাতে আমি দেখতেছি যে F ইকুয়াল n/t, সেকেন্ড ফর্মুলাতে লেখা আছে F ইকুয়াল 1/t, T ইকুয়াল t/n। আমি এখান থেকে আমি জানি F দিয়ে কী ডিনোট করা হয়। ওয়েভ অ্যান্ড সাউন্ডে F দ্বারা ডিনোট করা হয়। F মিন্স ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মিন্স the number of vibration in 1 second is called frequency. আমি 1 সেকেন্ডে কয়টা কমপ্লিট ভাইব্রেশন ফর্ম করতে পারবো, সেই ভাইব্রেশনটা পরিমাণটাকে আমি বলবো ফ্রিকোয়েন্সি। আর এটা আমার হতে হবে 1 সেকেন্ডের ভিতরেই আমার করতে হবে। n মিন্স নাম্বার অফ ভাইব্রেশন, নাম্বার অফ কমপ্লিট ভাইব্রেশন। t মিন্স টাইম, এখানে f মিন্স ফ্রিকোয়েন্সি। এখানে যে আমার ক্যাপিটাল টি আছে, ক্যাপিটাল টি দিয়ে মিন্স করে টাইম পিরিয়ড। আমার একটা কমপ্লিট ভাইব্রেশন হতে আমার যে সময়টা লাগবে সেই সময়টাকে আমি বলবো টাইম পিরিয়ড। এখানেও টি মিন্স টাইম পিরিয়ড, এখানে টি মিন্স টাইম, অ্যান্ড মিন্স নাম্বার অফ কমপ্লিট ভাইব্রেশন। আমি এখানে দেখতেছি যে আমার ফ্রিকোয়েন্সিটা আমি পাবো কীভাবে। আমার নাম্বার অফ কমপ্লিট ভাইব্রেশনকে যদি আমি আমার টাইম দিয়ে, আমার নাম্বার অফ কমপ্লিট ভাইব্রেশন, আমার অনেকগুলা ভাইব্রেশন ঘটেছে এখানে ভাইব্রেশনগুলোকে যদি আমার যে সময়টা লেগেছে ভাইব্রেশন হতে, সেই সময়টা দিয়ে যদি আমি টাইমটা দিয়ে যদি আমি ডিভাইড করে ফেলি, তবে আমি আমার ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাব। আমি দেখতেছি যে আমার ফ্রিকোয়েন্সি ইকুয়াল 1/t। এখানে আমি দেখতেছি যে আমার ফ্রিকোয়েন্সিটার সাথে টাইম পিরিয়ডের রিলেশনটা হলো ইনভার্সলি প্রপোর্শনালের রিলেশন। তাহলে আমি এখান থেকে বুঝতে পারতেছি যে আমার ফ্রিকোয়েন্সির অ্যামাউন্ট যদি আমার ইনক্রিজ হয়, তাহলে টাইম পিরিয়ডটা হবে কি ডিক্রিজ হবে। যেহেতু আমার ইনভার্সলি প্রপোর্শনাল, আমার ফ্রিকোয়েন্সি বাড়লে টাইম পিরিয়ড কমবে, ফ্রিকোয়েন্সি কমলে টাইম পিরিয়ড বাড়বে। সেরকমভাবে আমার টাইম পিরিয়ড যদি বেড়ে যায় তাহলে আমার ফ্রিকোয়েন্সি কমে যাবে, আবার টাইম পিরিয়ড যদি কমে যায় ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। তাহলে আমি এই রিলেশন থেকে বুঝতেছি যে আমার যদি টাইম পিরিয়ড, আমার যে সময়টা, আমার যে কমপ্লিট ভাইব্রেশনের যে আমার যে টাইমটা কমে আসে, তাহলে আমার ফ্রিকোয়েন্সির পরিমাণ বেড়ে যাবে। আর আমার যদি টাইম পিরিয়ড, কমপ্লিট ভাইব্রেশনের টাইম পিরিয়ডটা আমার বেড়ে যায়, তা আমার ফ্রিকোয়েন্সির পরিমাণ কমে যাবে। টাইম পিরিয়ড যদি কমে যায় তাহলে আমার ফ্রিকোয়েন্সির অ্যামাউন্ট বেড়ে যাবে। তাহলে এইভাবে চলতে থাকবে। আবার আমি এখান থেকে বলতে পারতেছি যে যদি আমার এখানে দুইটা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, একটা ফ্রিকোয়েন্সি দেওয়া 20 হার্টস আর একটা দেওয়া থাকলো 25 হার্টস, তখন আমি এখান থেকে বলতে পারি যেহেতু আমার 25 হার্টস যদি একটা সেম মিডিয়ামে হয়, তখন আমি বলতে পারি যে আমার যে 25 যে ফ্রিকোয়েন্সিটা হয়েছে, সেই ফ্রিকোয়েন্সিতে আমার টাইম পিরিয়ডটা কী হবে, টাইম পিরিয়ডটা লেস হবে। যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি বেশি হয়েছে, আর ফ্রিকোয়েন্সি বেশি হলে আমরা জানি যে টাইম পিরিয়ডের অ্যামাউন্টটা কম হবে। থার্ড আমরা যে সূত্রটা দেখতে পাচ্ছি সেখানে আমি দেখি টি ইকুয়াল t/n। এখানে আমার টাইমকে যদি আমার নাম্বার অফ ভাইব্রেশন দিয়ে যদি আমি ডিভাইড করি, তাহলে আমার টাইম পিরিয়ড আমি পেয়ে যাব। তাহলে আমি এখান থেকে আমি তিনটা যে ফর্মুলা লিখলাম, যে তিনটে ফর্মুলা থেকে আমি সহজে আমি এই জিনিসগুলো বুঝতে পারতেছি। তাহলে আমি এখানে লিখতেছি n মানে হলো নাম্বার অফ ভাইব্রেশন। নাম্বার অফ ভাইব্রেশনের কোনো ইউনিট নাই, নো ইউনিট। টি মিন্স টাইম, টাইমের ইউনিট সেকেন্ড। ফ্রিকোয়েন্সির ইউনিট কি? তাহলে ফ্রিকোয়েন্সির ইউনিটটা আমি জানি যে ফ্রিকোয়েন্সির ইউনিট হার্জ হয়, আবার ফ্রিকোয়েন্সির ইউনিট S−1 হয়। আমি যদি এখানে যদি টাইম পিরিয়ড, টাইমের ইউনিট আমি জানি সেকেন্ড, যদি এখানে বসাই, এসটা যদি উপরে উঠে যায় তাহলে S−1 হয়ে যাবে। তাহলে আমার ফ্রিকোয়েন্সির ইউনিট হার্জ হতে পারে, S−1 হতে পারে। টাইম পিরিয়ড, অবশ্যই টাইম পিরিয়ড যেহেতু সময়, সেখানে আমি অবশ্যই সেকেন্ডে, আমার ইউনিট টাইমটা সেকেন্ডে নেওয়া হয়। যেহেতু আমি এইগুলো বুঝতে পারতেছি, আমি এখন আমার এই ফর্মুলা দিয়ে আমি যত ম্যাথ আসে সব ম্যাথগুলো আমি সলভ করতে পারবো। আমার যে কোনো দুইটা প্যারামিটার দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না, সেটা আমি বের করে ফেলতে পারবো। দুইটার ভ্যালু বসাবো, ভ্যালু এভাবে চলে আসবে। তারপর আমি যেটাতে যাচ্ছি সেটা পারসিস্টেন্স অফ সাউন্ড, শব্দানুভূতির স্থায়িত্বকাল। আমাদের মস্তিষ্কে একটা সাউন্ড প্রবেশ করলো,
আমি মস্তিষ্কে আমার সাউন্ডটা গেল, আমি বুঝতে পারতেছি যে আমাকে এই সাউন্ডটা করা হয়েছে। এই যে মস্তিষ্কে আমার সাউন্ডটা প্রবেশ করলো, সেই সাউন্ডটা আমার 0.1 সেকেন্ড অর 1/10 সেকেন্ড আমার মস্তিষ্কে এটা ঘোরাফেরা করবে বা মস্তিষ্কে আমার এটা স্থায়িত্ব থাকবে। 0.1 সেকেন্ডের আগে যদি আমার কোনো সাউন্ড আমার মাথায় প্রবেশ করে, তখন আমি এটা ক্যালকুলেশন করতে বুঝতে পারবো না যে এই সাউন্ডটা কী করা হয়েছে। তাহলে অবশ্যই আমার 0.1 সেকেন্ডের পরে আমার সাউন্ড পুনরায় আমার মাথায় গেলে আমি সেই সাউন্ডটাকে ক্যালকুলেশন করতে পারবো যে আমাকে কী সাউন্ড করা হয়েছে বা সাউন্ডটা কী। তাহলে আমার শব্দানুভূতির স্থায়িত্বকালটা হলো 0.1 সেকেন্ড অর 1/10 সেকেন্ড ইজ দ্য পারসিস্টেন্স পিরিয়ড অফ হিয়ারিং। তাহলে আমি ইকো শুনতে হলে আমার সেম, আমি যখন একটা ইকো শুনবো, আমার একটা সাউন্ড, মেইন সাউন্ডটা আমার মাথায় আসলো, তারপর আমার মেইন সাউন্ড থেকে আরেকটা সাউন্ড আমার রিফ্লেকশন হয়ে আমার মাথায় আসলো, তখন আমি আমার ওই সাউন্ডটা আমি ক্যালকুলেশন করতে পারবো, আমি ইকোটা শুনতে পাবো 0.1 সেকেন্ডের পরে আসলি। 0.1 সেকেন্ডের আগে যদি আমার সাউন্ড আমার মাথায় প্রবেশ করে, তখন আমি ইকোটা শুনতে পাবো না। তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার পারসিস্টেন্স অফ সাউন্ড হলো 0.1 সেকেন্ড। তাহলে শব্দানুভূতির স্থায়িত্বকাল আমার মানুষের শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। এর আগে যদি সাউন্ড চলে আসে, কেউই সেই সাউন্ডটা মেন সাউন্ডটা থেকে আলাদা করতে পারবে না। তো একটা সাউন্ডই তার মাথায় থাকবে, তাহলে 0.1 সেকেন্ডের পরেই তার সাউন্ড তার মাথায় প্রবেশ করলে সেই সাউন্ডটাকে ক্যালকুলেশন করতে পারবে। তারপর আমি দেখতেছি যে অডিবিলিটি রেঞ্জ। অডিবিলিটি রেঞ্জটা হলো, আমি একটা রেঞ্জের ফ্রিকোয়েন্সির মধ্যে যদি আমার সাউন্ডটা হয়, তাহলে সেই সাউন্ডটা আমি শুনতে পাবো। দেখা গেছে যে আমাদের অডিবিলিটি রেঞ্জটা হলো 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। ফ্রিকোয়েন্সিটা আমার ফ্রিকোয়েন্সিটা পার সেকেন্ডে যে 20 হার্টজ থেকে 20 হার্টজ টু 20,000 হার্টজ, এর মধ্যে যদি আমার রেঞ্জটা থাকে, তবে সেই সাউন্ডের শব্দটাই হবে আমার অডিবিলিটি রেঞ্জ। সেই ফ্রিকোয়েন্সির সাউন্ডে আমি কি করতে পারবো, আমি নিতে পারবো, আমি বুঝতে পারবো, ক্যালকুলেশন করতে পারবো যে সাউন্ডটা কী করা হয়েছে, সেই সাউন্ডের অর্থ কী। তাহলে আমার অডিবিলিটি রেঞ্জটা হলো দ্য রেঞ্জ অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড দ্যাট উই ক্যান হেয়ার ইজ কল্ড দ্য রেঞ্জ অফ অডিবিলিটি। তাহলে আমাদের মানুষের অডিবিলিটি রেঞ্জটা হলো 20 হার্টজ টু 2000 হার্টজ। এই রেঞ্জের মধ্যে সাউন্ড আমি অবশ্যই বুঝতে পারবো, আমি ক্যালকুলেশন করতে পারবো। আর এই যদি আমার 20 হার্টজ থেকে যদি কম হার্টজের সাউন্ড যদি আমি শুনি বা আমি হেয়ার করি, সেটা আমি বুঝতে পারবো না। আর এই সাউন্ডটাকে বলা হয় 20 হার্টজ লেস দেন 20 হার্টজ। সেই লেস দেন 20 হার্টজ ফ্রিকোয়েন্সির সাউন্ডটাকে বলা হয় ইনফ্রাসোনিক সাউন্ড। তাহলে ইনফ্রাসোনিক সাউন্ড কি? লেস দেন 20 হার্টজ, এর 20 হার্টজের নিচে আমার যে সাউন্ডটা হবে, সে সাউন্ডকে আমি ইনফ্রাসোনিক সাউন্ড বলবো। আর আল্ট্রাসোনিক সাউন্ডটা বলবো আমি, আমার যদি 2000 হার্টজের উপরে যদি সাউন্ডের ফ্রিকোয়েন্সি থাকে, সে সাউন্ডকে আমি বলবো আল্ট্রাসোনিক সাউন্ড। তাহলে আমি আমার ইনফ্রাসোনিক সাউন্ডটা হবে আমার 20 হার্টজের নিচে, আর আল্ট্রাসোনিক সাউন্ডটা হবে 2000 হার্টজের উপরে। তাহলে আমার 1 সেকেন্ডে আমার সাউন্ডের ফ্রিকোয়েন্সি হলো 20 হার্টজ, 1 সেকেন্ড আমার বেসের নিচে হলো, তাহলে আমি সরাসরি বলে ফেলবো এটা ইনফ্রাসোনিক সাউন্ড। আর 1 সেকেন্ডে যদি আমার ভাইব্রেশন হয় 2000 হার্টজের উপরে, সেটাকে আমি বলবো আল্ট্রাসোনিক সাউন্ড। দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট মিডিয়াম। দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইজ লেস অর জিরো ইন ব্যাকওয়াম মিডিয়াম। ব্যাকওয়াম মানে শূন্য মাধ্যমে আমার সাউন্ডের ভেলোসিটিটা 0 হবে, 0 ms/1 হবে। ব্যাকওয়াম মিডিয়াম থেকে আমার এয়ার মিডিয়ামে সাউন্ডের ভেলোসিটিটা অবশ্যই বেশি হবে। এয়ার মিডিয়ামে আমার সাউন্ডের ভেলোসিটিটা at 0 ডিগ্রি সেলসিয়াস, দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার মিডিয়াম ইজ 330 ms/1। মানে আমার 1 সেকেন্ডে এয়ার মিডিয়ামে যদি 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে, তাহলে আমার 1 সেকেন্ডে সাউন্ডটা যাবে 330 মিটার দূরত্ব অতিক্রম করবে। আর আমার ব্যাকওয়াম মিডিয়ামে সাউন্ড পাসে হবে না, যেখানে ছিল সেখানেই থাকবে, যেখান থেকে আমি সাউন্ডটা করেছিলাম সেখান থেকে। কারণ আমরা জানি যে সাউন্ড পাস হওয়ার জন্য আমার মিডিয়াম লাগে, তাহলে আমার ব্যাকওয়াম মিডিয়ামে কোনো মিডিয়াম ছিল না, এই জন্য সাউন্ড পাস হবে না।
আবার আমার এয়ার মিডিয়াম থেকে আমার লিকুইড মিডিয়ামে, আমি যখন লিকুইড মিডিয়ামে যাব তখন আমি দেখব যে আমার এয়ার মিডিয়াম থেকে আমার লিকুইড মিডিয়ামের সাউন্ডের ভেলোসিটিটা অনেক অনেক বেশি। আমি লিকুইড মিডিয়ামে আমার সাউন্ডের ভেলোসিটিটা এয়ার মিডিয়াম থেকে অনেক বেশি, আর সেই আমার পার সেকেন্ডে, প্রতি সেকেন্ডে আমার লিকুইডে মানে ওয়াটারের মধ্যে আমার সাউন্ডটা প্রতি সেকেন্ডে 1430 মিটার পাস করতে পারে। তাহলে এক সেকেন্ডে আমি যদি ওয়াটারের মধ্যে কোনো সাউন্ড করি, সেই সাউন্ডটা এক সেকেন্ডে 1430 মিটার পাস হবে, আর আমার এয়ার হচ্ছে মাত্র 330 মিটার। আর আমি যদি সলিডে সাউন্ড করি, সেই সাউন্ডটা এক সেকেন্ডে 5130 মিটার পাস হবে, মানে এক সেকেন্ডে আমার 5130 মিটার সে পাস করবে। তাহলে আমি এখান থেকে দেখতেছি যে আমার সলিড মিডিয়ামে সাউন্ডের ভেলোসিটিটা আমার লিকুইড মিডিয়াম থেকে অবশ্যই কি বেশি, তারপর আমার লিকুইড মিডিয়ামে সাউন্ডের ভেলোসিটিটা আমার এয়ার মিডিয়াম থেকে বেশি। তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার সলিড মিডিয়ামে সাউন্ডের ভেলোসিটিটা অনেক অনেক বেশি, যেটা 5130, আর আমার লিকুইড মিডিয়ামে আমার সাউন্ডের ভেলোসিটিটা হলো 1430, আর আমার এয়ারে হলো 330। তারপর আমি এয়ার মিডিয়ামের জন্য একটা জিনিস দেখতেছি যে আমার 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমার সাউন্ডের ভেলোসিটি হলো 330 মিটার পার সেকেন্ডে। আর যদি আমার টেম্পারেচার ইনক্রিজ হয়, যদি আমি যে এনভায়রনমেন্টে যে এয়ারের মধ্যে ছিলাম সেই এয়ারে আমার যে টেম্পারেচারটা ছিল, আমি দেখছি 0 ডিগ্রি সেলসিয়াসে আমার এতটুকু ভেলোসিটি হয়, আমার সাউন্ডের ভেলোসিটি পার সেকেন্ড এত মিটার যায়। এখন যদি আমার টেম্পারেচার বেড়ে যায়, for every 1 degree Celsius temperature increase, the increase in the velocity of sound in air is 0.6 meter per second. যদি আমার এয়ারে টেম্পারেচার 1 ডিগ্রি বেড়ে যায়, তাহলে আমার সাউন্ডের ভেলোসিটি যেটা ছিল তার থেকে 0.6 মিটার সাউন্ডের ভেলোসিটি পার সেকেন্ডে বেড়ে যাবে। তাহলে আমি যদি বলি যে আমার 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সাউন্ডের ভেলোসিটি ছিল 330 মিটার পার সেকেন্ডে, যদি আমার 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ হয়ে যায়, এখন 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমার সাউন্ডের ভেলোসিটিটা হবে কত? আমি 330 সাথে 0.6 মিটার অ্যাড করে দিলে আমার সাউন্ডের ভেলোসিটিটা চলে আসবে। এখন আমি এটার উপর ডিপেন্ড করে আমি একটা ম্যাথ করতে চাচ্ছি, ম্যাথ করলে আমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার? 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমার সাউন্ডের ভেলোসিটিটা কত? এখন আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমার সাউন্ডের ভেলোসিটি হলো 330 ms/1, মানে এক সেকেন্ডে সাউন্ড 330 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে আমি জানি যে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজের জন্য আমার যে সাউন্ডের ভেলোসিটিটা ইনক্রিজ হয়ে যায় 0.6 মিটার পার সেকেন্ডের জন্য। এখন আমার যেহেতু বাড়তেছে টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমার সাউন্ডের ভেলোসিটি হলো 330 মিটার, আর আমার 1 ডিগ্রির জন্য বাড়তেছে 0.6 মিটার, তাহলে 40 ডিগ্রির জন্য বাড়বে 0.6 মাল্টিপ্লাই 40। তাহলে এটার যে ভ্যালুটা আসবে সেটা আমি আমার 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের যে ভ্যালুসিটি সেটার সাথে অ্যাডিং করে দিব। অ্যাডিং করে দিলে আমার নতুন যে ভ্যালুসিটি টেম্পারেচার বৃদ্ধির জন্য আমার সাউন্ডের ভ্যালুসিটি বেড়ে গেছে, সেই ভ্যালুসিটিটা চলে আসবে 354 ms/1। আমি এই যে এইটা হোয়াট উইল বি দ্য ভ্যালুসিটি অফ সাউন্ড ইন 40 ডিগ্রি, এটা আমি আমার এমসিকিউর জন্য আমি এই টিকটা এই যে সহজে আমি করে ফেলতে পারবো। এখন আমার ক্রিয়েটিভ কোশ্চেনে যখন আসবে 3 মার্ক দিয়ে আমার ক্রিয়েটিভ কোশ্চেনে এই কোশ্চেনটা আসতে পারে, তখন আমি একটু বড় করে ইলাবোরেট করে দিতে হবে আমাদের। এইভাবে আমি এমসিকিউর জন্য করব, আর আমার সিকিউর জন্য ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য আমি এভাবে করব। তাহলে আমরা জানি যে আমাদের একটা ফর্মুলা আছে বি ভেরিয়েজেস রুট টি। তাহলে আমার এই ফর্মুলা দিয়ে আমি আমার কাজটা করতে পারবো। আমি এখানে দেখতেছি 0 ডিগ্রি সেলসিয়াস হলো আমার প্রাথমিক টেম্পারেচারটা। তাহলে আমার T1 হলো 0 ডিগ্রি সেলসিয়াস, আর আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াসকে আমি যখন কেলভিনে নিয়ে যাব সেটা হবে 273 কেলভিন। এখন T1টা হলো আমার 0 ডিগ্রি সেলসিয়াস, আর যখন আমার 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল তখন আমার সাউন্ডের ভেলোসিটি ছিল 330 ms/1। এখন আমার টেম্পারেচার বেড়ে গেছে, তাহলে আমি সেটা ধরতে পারি T2টা আমার হয়ে যাচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। 40 ডিগ্রি সেলসিয়াসকে যখন আমি কেলভিনে নিব তখন আমার
273 সাথে আমি আমার 40 অ্যাডিং করে দেবে, অ্যাডিং করে দিলে আমার কেলভিনটা চলে আসবে, আমার এখানে আসতেছে 313 কেলভিন। এখন আমার যে ফাইনাল যে ভেলোসিটিটা, নতুন করে যে একটা ভেলোসিটি হবে টেম্পারেচার ইনক্রিজের জন্য, আমার ভেলোসিটি যে ইনক্রিজ হয়ে যাবে সেটা আমি B2। তাহলে আমার সূত্রের মধ্যে বি বেরিয়ে যায়, রুটটিকে আমি কি করব, আমি B1/B2 ইকুয়াল T1/T2 রুট T1 বাই রুট T2 লিখবো, কারণ আমি এখানে ভেলোসিটি দুইটা পাচ্ছি, টেম্পারেচারও আমি দুইটা পাচ্ছি। তাহলে আমি এখান থেকে B2 বের করব। আমি যখন এটাকে উল্টিয়ে দিব তখন আমার B2/B1 B2, আর এখানে আমার T2/T1 হবে, আর আমি মাল্টিপ্লাই করে দেবো B1 আর T2। আমার যে টেম্পারেচারটা 40 ডিগ্রি সেলসিয়াসকে আমি যখন ক্যালভিনে নিয়েছি, আমার T2 হলো 313, আর T1টা 0 ডিগ্রি সেলসিয়াসটাকে আমি ক্যালভিনে নিয়ে গেছি, সেটা হয়েছিল 273, আর আমার ভেলোসিটিটা ছিল 0 ডিগ্রির জন্য 330। আমি যখন ক্যালকুলেশন করব তখন দেখব যে আমার B2 আসতেছে 354 ms⁻1। তাহলে আমি এখান থেকে বুঝতে পারতেছি যে আমার টেম্পারেচার ইনক্রিজ হওয়ার সাথে সাথে আমার এয়ারের সাউন্ডের ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে, আর পার ডিগ্রি সেলসিয়াস প্রতি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজের জন্য আমাদের সাউন্ডের ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে 0.6 মিটার। এখন আমি ইকো নিয়ে আলোচনা করব। ইকোটা হলো when a sound becomes separated from its original sound। যখন একটা সাউন্ড আলাদা হয়ে যাবে, আমার যে অরিজিনাল সাউন্ড আছে সেই অরিজিনাল সাউন্ড থেকে যখন একটা সাউন্ড আলাদা হয়ে যাবে and is repeated due to reflection, then this reflected sound is called echo। আমি যখন একটা সাউন্ড করব, সে সাউন্ড থেকে অরিজিনাল সাউন্ড থেকে যখন একটা সাউন্ড আলাদা হয়, কোনো জায়গা থেকে রিফ্লেক্টেড হয়ে আবার এটা যে সোর্স থেকে আমার সাউন্ডটা প্রডিউস, সেই সোর্সে যখন ফিরে আসবে সেটাকে আমি কি বলবো, ইকো বলবো। তাহলে ইকো হলো আমার মেন সাউন্ডের আমার রিফ্লেক্টেড সাউন্ড। তাহলে আমি এখন আমার এখানে আমি একটা অয়েল বা কুপ ড্র করে রেখেছি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এসটা হলো আমার সোর্স, যেখান থেকে আমি সাউন্ডটা প্রডিউস করব, মেইন সাউন্ডটা অরিজিনাল সাউন্ডটা আমি ক্রিয়েট করব। এখন আমার যে এই অরিজিনাল সাউন্ডটা, আমার যে ওয়াটারের যে লেয়ার আছে, আপার লেয়ার আছে, সেখান থেকে আমার সোর্সটার ডিস্টেন্সটা হলো 20 মিটার। আর যখন আমি সাউন্ডটা করেছিলাম তখন এই পজিশনের এই এনভায়রনমেন্টে আমার সাউন্ডের ভেলোসিটি ছিল 332 ms⁻1, মানে পার সেকেন্ড আমাদের সাউন্ডের ভেলোসিটি ছিল 332 মিটার। আর আমার কূপের একেবারে নিচ থেকে আমার লেয়ার পর্যন্ত আমার ডিস্টেন্সটা হলো 10 মিটার। এখন আমাকে বের করতে বলা হয়েছে যে হাউ মাচ টাইম ইজ রিকোয়ার্ড টু হেয়ার ইকো। আমি যে আমার অরিজিনাল যে সাউন্ডটা, সেই সাউন্ডটা সেপারেট হয়ে যখন আমার রিফ্লেক্টেড হয়ে আবার আমার কানে আসবে, তখন আমার সময় কত লাগবে, সেই সময়টা আমাকে বের করতে হবে। এখন আমি এখান থেকে দেখতেছি যে আমার ইকো হওয়ার জন্য আমার সাউন্ডটা যখন মেইন সোর্স থেকে যখন আমি সাউন্ডটা করব, সে 20 মিটার প্রথমে আমার সে ডিস্টেন্স আমার কভার করবে, সে 20 মিটার দূরত্ব সে অতিক্রম করবে। দেন এই সাউন্ডটা আবার কি করবে, ব্যাক করবে। তাহলে ইকো হতে হলে আমার ডিস্টেন্স দুবার অতিক্রম করতে হয়, কারণ আমার সাউন্ডটা এখানে আসবে আমার ওয়াটারের আপার লেয়ারে, সে আপার সারফেস থেকে সে রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হয়ে সে আবার আমার সোর্সের দিকে চলে যাবে। তাহলে সে দুইটা ডিস্টেন্স অতিক্রম করতেছে। তাহলে সে টোটাল আমার ইকো শুনতে হলে টোটাল ডিস্টেন্স অতিক্রম করতে হবে 20 মিটার প্লাস 20 মিটার, মানে 40 মিটার ডিস্টেন্স আমাকে কী করতে হবে, অতিক্রম করতে হবে। এখন আমাকে বলছে যে এই যে আমার সাউন্ডটা একবার আসলো আর গেল, এখন আমার টাইমটা কত লাগবে, সেই টাইমটা আমাকে জানতে হবে। তাহলে আমরা একটা ভেলোসিটির সূত্র থেকে জানি B = d/t। আমি যখন ডিস্টেন্সকে, আমার টোটাল ডিস্টেন্সকে টাইম দ্বারা ডিভাইড করব, তখন আমি আমার ভেলোসিটিটা পেয়ে যাব। তাহলে আমি এখানে টোটাল ডিস্টেন্স আমি অতিক্রম করতেছি 2d। আমরা জানি B = d/t, যেহেতু আমার ডিস্টেন্স অতিক্রম করতেছে আমার দুবার, একবার S থেকে আমি সারফেস আসতেছি এবং সারফেস থেকে আমি এবার S-এ যাচ্ছি, তাহলে আমার 2d, আর টাইম দিয়ে আমি ডিভাইড করব। এখন আমার বের করতে বলছে টাইম, তাহলে টাইমটা আমি এই পাশে নিয়ে আসি 2d/b।
তাহলে আমার 2 আর ডিস্টেন্সটা আমার 20 মিটার, তাহলে 20 মিটার। আর আমার যখন আমি কাজটা করছি তখন আমার সাউন্ডের ভেলোসিটি ছিল 332, তখন আমি 332 লিখলাম, আমার টাইম চলে আসলো 0.12 সেকেন্ড। তাহলে আমার 0.12 সেকেন্ড অবশ্যই 0.1 সেকেন্ড থেকে বড়। আমরা জানি আমাদের অডিবিলিটি রেঞ্জটা হলো আমার শব্দানুভূতির স্থায়িত্বকালটা হলো 0.1 সেকেন্ড। তাহলে আমি দেখতেছি যে আমার সাউন্ডটা, মেইন সাউন্ডটা তো আমি শুনবই, সেই সাউন্ডটার পরে আমার যে সাউন্ডটা ফিরে আসতেছে সেটা আমার আবার কানে আসবে, সেই সাউন্ডটা আমার 0.12 সেকেন্ড পরে আসতেছে। অবশ্যই আমি আমার অরিজিনাল সাউন্ড থেকে যে সাউন্ডটা সেপারেট হয়েছিল সেই সাউন্ডটাও আমি কি করতে পারবো, ক্যালকুলেশন করতে পারবো। আমার মস্তিষ্ক সেটাকে বুঝতে পারবে যে কি সাউন্ডটা ফিরে আসছে এবং সেটা কি অর্থবহ সাউন্ড নিয়ে আসতেছে। যেহেতু আমি আগেই জানি যে আমার পারসিস্টেন্স অফ রেঞ্জটা হলো আমার 0.1 সেকেন্ড। তাহলে আমরা আজকে অনেকগুলো জিনিস নিয়ে আমরা আজকে ডিসকাস করলাম। জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। অবশ্যই তোমরা ভিডিওটা খুব যত্ন সহকারে দেখবা, তাহলে তোমরা অনেক জিনিস বুঝতে পারবা। আর সবাই বাসায় লেখাপড়া করবা, লেখাপড়ার মধ্যে থাকবা। বাসায় বসে থাকলে হবে না, অবশ্যই লেখাপড়ার মধ্যে থাকতে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।